ছেলে রাসেলকে যে মারতে পারে, এক মাসের পুত্রবধূ সুলতানাকে যারা মারতে পারে, তার মনে হয়েছিল পৃথিবীর ইতিহাসে এদের সাথে জঘন্য অপরাধী আর নেই। বাংলাদেশে মির্জাফরের জন্ম দেশটাকে 200 বছরের জন্য পিছিয়ে দিয়েছিল। একইভাবে জিয়াউর রহমানের জন্ম বাংলাদেশটাকে 500 বছর পিছিয়ে দিয়েছে। তেরাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আজকে এমন একজনের সাথে কথা বলবো যাকে বাদ দিয়ে বাংলা ভাষা কখনোই কল্পনা করা যায় না। সর্বযুগে সর্বকালে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে উনি হৃদয়ের মানুষ হয়ে থাকবেন। উনি হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। চলুন আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার জীবনের গল্পগুলো আমরা যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে, ইভেন আপনার বাইরেরও সবগুলো ভাষাই এটার অনুবাদ হয়েছে। আমার ভাই রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি, এটি যখন আপনি রচনা করেন তখন আসলে মানে কোন আবেগ কাজ করেছিল আপনাকে, মানে কোন আবেগটা কাজ করেছিল যার জন্য আপনার এই ধরনের একটা কবিতার প্রতি ভালোবাসা? তখন তো আমি কলেজে পড়ি। ওই শহীদ রফিক 1952 সালে শহীদ হন সালাম জব্বার বরকতদের সঙ্গে। ওর লাশ দেখে আমার এই কবিতাটা লেখার প্রেরণা আসে, পরে তো এটা গান হয়ে যায়। 21শে ফেব্রুয়ারি এখন তো আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে ইউনেস্কো। এটার মানে পেছনে কার বেশি অবদান যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে? এটার প্রধান উদ্যোক্তা দুজন মানুষ, তাদের নামও সালাম। তারা থাকেন ভ্যাঙ্কুভারে। ওখানে বসে তারা ঠিক করেন এটাকে 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিবস করতে হবে। এই জন্য তারা বহু লেখালেখি, বহু তদবির করেছেন, কিছু হয়নি। শেখ হাসিনা এতে আসার পরে, ক্ষমতায় আসার পরে তাকে তারা অ্যাপ্রোচ করেন এবং শেখ হাসিনার সঙ্গে সঙ্গে এটাকে টেক আপ করে ইউনেস্কোর অধিবেশন হচ্ছিল প্যারিসে, সেখানে এটাকে প্রস্তাব তোলার জন্য ওখানকার আমাদের কূটনীতিকদেরকে নির্দেশ দেন এবং তারা আসে এবং প্র্যাকটিক্যালি সর্বসম্মতিক্রমে এটা তখন প্রথম গান লেখেন গাজীউল হক। সেই গানটার মধ্যে লাইন ছিল লাল ঢাকা রাজপথ ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না ইত্যাদি। সেই গানটা সুরটা ছিল এটা হিন্দি ছবির, দূর হাটো ভাই দুনিয়া বলো হিন্দুস্তান হামারা হয়। এই হিন্দি ছবি গানের সুর এবং কথাগুলো একটু মোটা দাগের থাকায় এটা পৃথিবীর জনসভায় গাওয়া হয়েছে, কিন্তু এটা প্রভাত ফেরির গান হয়নি। তারপরে প্রভাত ফেরির জন্য এক ভদ্র গান লেখেন, ভাষা প্রাণ দিল যারা ভাষা বাঁচাবার করে আজকে সরিয়ে তারে। এটা 1953 সালে প্রভাত ফেরির গান ছিল, 21শে ফেব্রুয়ারি তারিখে দিয়ে হয়। তারপরেই আব্দুল লতিফ বিখ্যাত সুরকার আমার কবিতাটা থেকে সুর দেন, এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়। এরই মধ্যে আবার আলতাফ মাহমুদ, যে আরেক শহীদ আমাদের, উনি এসে এটাকে আরও উন্নত মানের সুর দেন, ওইটা খুবই জনপ্রিয় হয় এবং তখন থেকে এটা প্রভাত ফেরির গান হয়ে যায়। 1954 সাল থেকে প্রতি বছর এই গান গাওয়া হতো। এটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই গানটাই তাই তারা গ্রহণ করেছে। এখনও ঢাকায় প্রভাত ফেরিতে 21 তারিখ করে এই গানটি গাওয়া হয়। তখন যে আবেগ থেকে লিখেছেন, এখন আরো বেশি আপনার ভালো লাগছে যে এমন একটি গান আপনি নিয়েছে এবং প্রত্যেকটা মানুষকে জাগ্রত করে দেয়, গানটি হৃদয়ে স্পর্শ করে নেয়। এই সম্পর্কে আপনি একটু কিছু বলুন। রফিকের লাশটা আমার নিজের ভাইয়ের লাশ মনে করেছি, প্রচণ্ড আবেগ, বাংলা ভাষাকে প্রচণ্ড ঘৃণা, মুসলিম লীগ সরকার সরকারের তার থেকে লিখেছি। সেই আবেগ তো চিরকাল থাকে না, ধীরে ধীরে তারপরে গানটাও গাইতে গাইতে ঘটনা করছে, তার একটা প্রতিক্রিয়া হয়। এখন দীর্ঘ 60 বছর হয়ে গেল না, 60 বছর হয়ে গেছে, সে নিজেও বুড়ো হয়ে গেছি, এখন তো সেই আবেগ কাজ করে না। এখন আনন্দ শুনলে পুরোনো বেদনা জেগে ওঠে এবং সে সঙ্গে আনন্দও হয়, মানুষ দিকে মনে রেখেছে। এখন আবেগটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তিত হয়েছে। এখানে ওঠার বছর খানেকের ভিতরেই বঙ্গবন্ধু
শাহাদাত প্রাপ্ত হন। বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটে। যেহেতু আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম, বঙ্গবন্ধুর অনুসারী ছিলাম, ফলে আমাকেও নির্যাতন করা হবে এইটা ভেবে আমি আর দেশে যাইনি। আপনি দীর্ঘ প্রায় 22 বছর মনে কন্টিনিউ আপনি দেশে যাননি আসার পরে। প্রায় 22 বছর যাইনি। এটা কি মানে আপনার ওয়াইফের জন্য, নাকি ওই যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আপনার উপর আক্রমণ আনতে পারে এটার জন্য? বঙ্গবন্ধুকে হত্যা করেছে এটা প্রধান কারণ, কারণ আমি গেলে হয়তো আমার উপরে নির্যাতন হতো। আরেকটি কারণ হচ্ছে আমার ওয়াইফের অসুস্থতা, তিনি চলশক্তি হারান। এর মাঝখানে আবার জিয়াউর রহমানের সরকার আবার পাসপোর্ট নবায়ন করতে দেয়নি। তাতে একটা উপকার হয়েছে বরং আমার। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমার খুব দেন দরবার করতে হয়নি, রাজনৈতিক আশ্রয় চাইতে হয়নি। তারা আমাকে এখানে সপরিবারে থাকার পারমিশন দেয়। প্রথমে তো এই গভর্নমেন্ট মানে ইউকে গভর্নমেন্ট আমাকে পারমিশন দেয় এবং কিছুদিন পরে আমাকে পাসপোর্টও দিয়ে দেয়। সুতরাং আমি দ্বৈত নাগরিক হয়ে পড়ি, যদিও তখন আমার বাংলাদেশি পাসপোর্ট ছিল না। বঙ্গবন্ধু যখন মারা যায় তখন ওই সংবাদটা আপনি কিভাবে পেয়েছেন? আমি এই বাসাতে ঘুমোচ্ছিলাম সকালে, তখন এই বাসার তখন যে মালিক মানে ভাড়াটে মহিউদ্দিন আহমদের স্ত্রী, উনি খুব সকালে কি যেন বাইরে বেরিয়েছেন, হঠাৎ চিৎকার করে ঘরে আসেন, বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। তখন আমরা জানি না যে খালি বঙ্গবন্ধুকে মেরেছে আর তার পরিবারের সদস্যদের কি খবর। শুধু এটুকু জানতাম যে শেখ হাসিনা, শেখ রেহানা তারা তখন জার্মানিতে ছিলেন, তাদেরকে মারতে পারেনি, তাহলে সবাইকে কি মেরেছে। এই সময় আমার বাসায় তৎকালীন ডেপুটি হাই কমিশনার ফারুক চৌধুরী, আমরা সব বন্ধু ছিলাম কলেজে, শফিক রহমান এবং নামটা ভুলে গেছি, জিয়াউল হক টুলু, এখানে ছিলেন। ওরা আমার বাসায় আসে, ওদের সঙ্গে আমি হাই কমিশনে যাই। ওখানে গিয়ে শুনতে পাই যে সবাই কি নিয়ে ফেলেছে। যখন দেখলাম যে যারা তার ভক্ত ছিলেন তার মধ্যে অনেকের চেহারা পাল্টে গেছে। ছেলে রাসেলকে যে মারতে পারে, 1 মাসের পুত্রবধূ সুলতানাকে যারা মারতে পারে, তার মনে হয়েছিল পৃথিবীর ইতিহাসে এদের সাথে জঘন্য অপরাধী আর নেই। 1 মাসের ভিতরে ওই 15ই আগস্ট সকালে উঠে শুনলাম বঙ্গবন্ধু নেই। 15ই আগস্ট সকালে এসে শুনলাম বঙ্গবন্ধু নেই। পরে শুনলাম সপরিবারে উনি নিহত। তখন তার কিছু করার নেই। স্বভাবটা কেমন ছিল? আপনি কি অনেক চঞ্চল ছিলেন নাকি? না, আমি চঞ্চল ছিলাম না, আমি ভীরু, তারপরে বইমুখ, খেলাধুলো খুব একটা বেশি করতাম না, যেতাম বাবার সঙ্গে হয়তো খুব একটা। ওই ছোট ক্লাস 3 থেকেই ওই বই পড়ার যে অভ্যাসটা সেটা এখন রয়ে গেছে। লেখালেখি কবে থেকে শুরু করেছেন? লেখালেখি ক্লাস 4 থেকে। প্রথমে কবিতা লিখতাম, এখন তারপরে গল্প, প্রবন্ধ। এখন তো সাহিত্য জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন, সাংবাদিকতা করি। প্রথমে আপনার বই, কোন বইটি আপনার প্রকাশিত হয়েছিল? বইটি মানে কোন বই? প্রথম বই, প্রথম গল্প গ্রন্থের নাম কৃষ্ণপক্ষ। প্রথম উপন্যাসের নাম চন্দ্রদ্বীপের কক্ষা। কৃষ্ণপক্ষ আপনি কি মানে আপনার কি জীবন ভিত্তিক নাকি ওটা? না, ছোট গল্প। তারপর যখন ক্লাস 6-এ উঠি তখন আমি প্রথম দেশের দুর্ভিক্ষ নিয়ে একটা গল্প লিখি। গল্পটার নাম ছিল স্বাক্ষর। আমার বাবা ছিলেন ফয়াদ রেজা চৌধুরী, উনি ছিলেন বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি। আমাদের বাড়িতে তখন শেখ মুজিব নামে পরিচিত। উনি বরিশালে বক্তৃতা দিলেন ডিএম কলেজে। ওনার বক্তৃতা শুনে রক্ত গরম হয়ে যায়, এরকম বক্তৃতা। এবং মুসলিম সরকারকে খুব গালাগালি করলেন, গালাগালি মানে সমালোচনা করলেন। তখন তার সঙ্গে তার ওই বক্তৃতার পুরোটা আমি নোট করেছিলাম। নোট করে বরিশাল একটা পত্রিকা ছিল সাপ্তাহিক লকি, ওই কাগজে আমি ছাপতে দিই। দেওয়ার পরে উনি যখন বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে আসলেন, তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। উনি আমার কথাবার্তা শুনে বললেন, আমি কি করো? আমি স্কুলে পড়ি। কবে ঢাকায় তো আমার কেউ জানাশোনা নেই, কার কাছে যাবো? তাহলে 1948 সাল। এই যে পরিচয় হলো 1950 সালে, মেট্রিক পাস করে ঢাকায় চলে আসি। এসে ওনার সঙ্গে আবার যোগাযোগ হয়। সেই যোগাযোগই তার মৃত্যু পর্যন্ত যোগাযোগ ছিল। মাঝে মাঝে তার রাজনীতির সমালোচনা করতাম। উনি মতো একমাত্র নেতা যে কোনদিন খেপতেন না।
ডেকে বলতেন যে লিখলি কিনা লিখেছো কেন, আমি বোঝাবার চেষ্টা করতেন তার মতটা। আমার কোনো পাল্টা মত থাকলে তাকে বলতে পারতাম, যেটা এখন আর কাউকে তার পরিবার লোকদেরকে বলতে পারি না। বলা যায় না। শেখ মুজিবুর রহমান প্রথমে শেখ মুজিবুর রহমান ছিলেন, তারপর উনি বঙ্গবন্ধু হয়েছেন। ওনার বঙ্গবন্ধু অনেক পরে হয়েছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে উনি যখন ঢাকায় ফেরেন, তাকে বিরাট সম্বর্ধনা দেওয়া হয় রেসকোর্স ময়দানে, যেটা এখন সোহরাওয়ার্দী উদ্যান। আমার যতদূর মনে পড়ে যে তাকে তোফায়েল আহমেদ সারা জাতির পক্ষ থেকে এই পদবিটি দেন, এবং সেটা সঙ্গে সঙ্গেই জনসাধারণ গ্রহণ করে। এবং ওই নামই তো তিনি 1947 সাল থেকেই স্বাধীনতার কথা ভেবেছেন। যখন বাংলাদেশ ভাগ করা হয়, ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়, তখনই উনি দাবি তুলেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, এবং বলেছিলেন যে বাংলা ভাগ চলবে না, কলকাতাকে পাকিস্তানের রাজধানী করা হোক, এবং তার দাবি ছিল। ছোটোখাটো ভুল মহাপুরুষ ধরে থাকে, তাই না? এবং তাতে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, লিঙ্কন সবাই কিছু না কিছু ছোটো ছোটো ভুল করেছেন। নিশ্চয়ই বঙ্গবন্ধু চরিত্র উনি নিজেই বলেছেন যে আমি মানুষ, আমি শয়তানও না, আমি ফেরেশতাও না। শয়তানের ভুল হয় না, ফেরেশতার ভুল হয় না। আর আপনি তো বলেছেন উনি মানে সমালোচনা করলে উনি কখনোই কোনো মাইন্ড করতে পারেন না। আমি তো বহুবার অনেক খারাপ কথা লিখেছি, কিন্তু ওই ডাক্তার এই একটি কথাই বলতেন আমাকে, আমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহারও করেননি। বলতেন এই আমার সঙ্গে ফাউল গেম করো না, এই একটি কথা ছাড়া উনি কিছু বলতেন না। ওনার পূর্ণাঙ্গ একটা নাটক আমি স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, টাকার জন্য ওটা করতে পারিনি, ওটা প্রায় 100 কোটি টাকা লাগে। আমার ইচ্ছা ছিল অমিতাভ বচ্চন বঙ্গবন্ধুর ভূমিকা অভিনয় করবেন, একটা বড় ধরনের ইংরেজিতে ছবিটা করবো। তো বেশি ওটা যদি ছোটোখাটো বাংলা করতাম তাহলে তো করে ফেলতে পারতাম। তা না করে ইংরেজিতে পোয়েট অফ পলিটিক্স এই নামে বই ভাষার অবস্থা, এটাকে এখন অনেকে বলে বান্দি ভাষা। বান্দি মানে বাংলা হিন্দি। হিন্দির উর্দুকে আমরা সরাতে পেরেছি, হিন্দি আমাদের মাথার উপরে চেপে বসতেছে, ইংরেজি আছে, ইংরেজির ভালো দিকটা নেই। ইংরেজিটা আমাদের দ্বিতীয় ভাষা হিসাবে রাখা উচিত ছিল, একেবারে প্রাথমিক স্তর থেকে শিক্ষার। মাঝখানে ওইটা বাতিল করায় আমরা এই শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। তার ফলে ইংরেজি শিক্ষিত যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মানুষ তৈরি হওয়ার বদলে সেখানে কওমি মাদ্রাসা এবং পশ্চাৎপদ মাদ্রাসার শিক্ষায় বাংলাদেশে মৌলবাদের উদ্ভব হয়েছে। সেই মৌলবাদ এখন যোগীবাদে পরিণত হয়েছে, এবং এটা এখন সারা উপমহাদেশের জন্যই এটা হুমকি। সবাই অবশ্য প্রথম সাপোর্ট আসে নওবেলাল কাগজ সিলেটের, সেই কাগজের মালিক ছিলেন মাহমুদ আলী সাহেব, মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার হয়েছেন, কিন্তু ভাষা আন্দোলনে তার বড় ভূমিকা ছিল। এই নওবেলালের পাশাপাশি চট্টগ্রাম থেকে মাহবুবুল আলম চৌধুরী সীমান্ত নামে পত্রিকা বের করতেন, ও তাতেই প্রথম ভাষা আন্দোলনের কবিতা ফাঁসির দাবি নিয়ে এসেছি, কাটতে আসিনি, এই কবিতাটি। 7ই মার্চের ভাষণ নিয়ে একটা দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান তখন জয় বাংলা না বলে জয় পাকিস্তান। সত্য কি না আদৌ এটা? সত্য না, এটা বহু পরে আবিষ্কার করা হয়েছে তাকে ছোট করার জন্য। তিনি জয় পাকিস্তান বলেছিলেন 4 জানুয়ারির রমনা রেসকোর্সের ময়দানে। বলেছিলেন আমি তো শুধু জয় বাংলা বলি না, আমি জয় পাঞ্জাব, জয় সিন্ধু সব বলি, সব পাকিস্তানও বলি, এটা আমি বলেছিলাম। এটা আগে নির্বাচনের পরে যখন তিনি 6 দফা দাবিতে আর এতে রমনা রেসকোর্সের বিরাট জনসভায় 7ই মার্চ বক্তৃতা দেন, বলেননি, যে কেউ দেখেনি, কোনো রেকর্ড নাই, কিচ্ছু নাই। এটা পরবর্তীকালে বিএনপি জামাত প্রচার করে। এখানে এই জামাত এবং বিএনপি, বিশেষ করে তারেক রহমান এখানে আসার পর থেকে নানা ধরনের টাকা দিয়ে ওই বঙ্গবন্ধু বিরোধী, স্বাধীনতা বিরোধী বই প্রকাশ করা হতো। এই জন্য ব্ল্যাক কোট তো লেখানোই হয়েছিল, বাজারে কোনো দাম পায়নি। এমনকি সুভাষচন্দ্র বসুর ভাইজি, তাকে দিয়েও বই লিখিয়ে এই 30 লক্ষ মানুষ হত্যা হয় নাই, বঙ্গবন্ধু চরিত্র হননকারী অনেক কথাবার্তা তারা লিখিয়েছে। তারপরে আমার ফাঁসি চাই না, মন্টুর ফাঁসি চাই বলে এক বই লিখিয়েছে। নানা রকম অপপ্রচার এরা করেছে। এটা আমার সন্দেহ, এই তারেক রহমান এখানে আসার পর থেকে 10 বছর ধরে এখানে ছিল, নানা তত্ত্বসরে আবিষ্কার করছে। তার বাবা
বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তারপরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, নানা রকম কল্পনা কাহিনী। কোনটা মিথ্যা? মিথ্যা কখনো ইয়া হয় না, মানে স্থায়ী হয় না। বাংলাদেশের অভ্যুদয়, ভাষা সংগ্রাম প্রত্যেকটাতেই বাংলাদেশের বুদ্ধিজীবীদের অসাধারণ ভূমিকা, তারাই জান দিয়েছে বেশি। এই যে মার্চ মাসের ভয়ার গণহত্যায় আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবীকে, শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পরে যে কারণেই হোক, এটা ওরা জেনেছেই পাকিস্তানিরা মেরেছিল যে বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের এই উদ্দেশ্যটা অনেকটাই সফল হয়েছে। যে স্বাধীন হয়েছে, ওই বুদ্ধিজীবীদের আমরা ফেরত পাইনি, নতুন বুদ্ধিজীবীরা গজিয়েছে। তাদের মধ্যে অনেকেই ভালো আছেন, অনেকেই তাদের দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন, তারা নিহত হয়েছেন। কেন হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে, হুমায়ুন আজাদের ভাই হুমায়ুন আজাদ বাবুকে হত্যা করা হয়েছে, হুমায়ুন আহমদের ভাই ডক্টর জাফর ইকবালকে ওরা হত্যা। রহমানকে আমি প্রথম দেখি সাবরুম সেক্টরে, ওই সময় আমি আগরতলায় ছিলাম। এই বিভিন্ন সেক্টরে কমান্ডারদের, বিভিন্ন সেক্টর কমান্ডারের সঙ্গে একজন সাংবাদিক বা একজন লেখক দেওয়া হতো। আমি তখন ইস্টার্ন সেক্টরে সিভিল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এমআর সিদ্দিকী, আওয়ামী লীগের এমপি। উনি আমাকে জিয়াউর রহমানের সঙ্গে অ্যাটাচ করেন সাবরুম সেক্টরে কাজ করার জন্য। একটা ছোট্ট ঘরে জিয়াউর রহমান থাকতেন একই রুমে, আমি তার সঙ্গে আরেক খাটে থাকতাম। আমি তাকে কোনোদিন যুদ্ধ করতে দেখিনি। উনি সকালবেলা উঠে প্রথমে মাথা আসরাতেন ঘণ্টাখানেক ধরে, তারপরে উনি কোথায় কি হচ্ছে, কোন ইন্ডিয়ান সেনাপতি আগরতলায় আসছে, কোন মন্ত্রী আসছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমাকে হুকুম দিতেন, যান আগরতলা গিয়ে ইয়ে করেন। এছাড়া এই নানা ধরনের ষড়যন্ত্র করা ছাড়া ওসমানীর বিরুদ্ধে উনি অনাস্থা প্রস্তাব আনবেন, নানা রকম ষড়যন্ত্র করতেন। তারপর একদিন আমি তাকে বললাম, দেখেন আমি এখানে থাকতে চাই না, আপনি অন্য কাউকে বাসের চলে যাবো। আমি এই মাসের দিকে বললাম, জিয়াউর রহমানকে আমার পছন্দ হয় না এবং তার কোনো স্বাধীনতা আছে কিনা, আমার স্বাধীনতার প্রতি প্রেম আছে কিনা মনে হয় না, ও একজন অপরচুনিস্ট, আপনি আমাকে পাঠান। তখন এমআর সিদ্দিকী আমাকে কলকাতায় পাঠিয়ে দিলেন। ড্রাইভার কাগজের লোক দরকার ছিল, আমি ওখানে চলে আসি। ওই যে দেখেছি তাকে, তার ওই এক ঘন্টাতে চুল আঁচড়াতে, আর খালেদা জিয়া তার কথায় আসেনি, তাকে আনতে উনি 4 বার লোক পাঠিয়ে আসেনি, আর খালি গালাগালি করতেন খালেদা জিয়াকে যে আমি গিয়েই ওকে ডিভোর্স দেবো। তাকে ভালো দেখে আমি মুক্ত হওয়ার পরে ক্যান্টনমেন্টে আমি গিয়েছিলাম, বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, ফোনেই করতে পারতেন, কী জন্য জানি না, বলছিলেন মোদিকে গেলে জিয়াউর রহমানকে দেখা করতে বলে একবার। যে দেখি উনি কোমরের বেল্ট খুলে তারেক রহমানকে বেদম পিটাচ্ছে। আমার মেজর সাহেব কী করেন, তখন বোধহয় মেজর জেনারেল হয়নি, দেশ স্বাধীনের পরপরই। তারেক রহমান শাহিন স্কুলে পড়ত, সেইখানে সে লেখাপড়া করতো না। তার স্কুল থেকে একবার প্রধান শিক্ষক রিপোর্ট পাঠিয়েছে যে কী কী কুকাণ্ড সে করে। এটা দেখার পরে, আর রেজাল্ট দেখার পরে আচ্ছা করে ওকে পিটিয়েছেন। তাহলে করেন কি মেরে তো ছেলেটাকে বেরিয়ে ফেলবেন, কেন ওকে বেরিয়ে ফেলবো ওটা দিয়ে। আর খালেদা জিয়া ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, একটি কথা তার মুখে নেই। এই লোকের কি করে মানুষ হয়েছে। তখন তো আমি একজন সাধারণ কলামিস্ট, সাংবাদিক। আমার ওয়াইফের যখন অসুখ হয়, তখন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ডাক্তাররা বলেছিল যে আর 48 ঘন্টা বাঁচবে। তখন আমি বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করি, প্রত্যেক দিন গণভবনে যাই এবং তার আত্মজীবনীর, যেটা বেরিয়েছে এটা নয়, তার আত্মজীবনীর আমি ডিকটেশন নেই। উনি যখন শুনলেন আমার ওয়াইফের হয়েছে, অসুখ হয়েছে, উনি নিজে
চলে আসছে রেডিওতে হসপিটালে। আমার ওয়াইফের মাথার কাছে অন্তত 15 মিনিট দাঁড়িয়েছিলেন। উনি আসার ফলে যেটা হলো, ডাক্তার খুব মনোযোগ দেওয়া শুরু করলো রোগীর দিকে। এরপরে ওই কলকাতায় নিয়ে যাব। উনি কলকাতার ডেপুটি হাই কমিশনারকে নিজে দিয়েছেন উনি যেন এয়ারপোর্টে থাকেন আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে ভর্তি না করা পর্যন্ত, এবং তারপরে দেখাশোনা করেন। এবং এই চিকিৎসার জন্য উনি আমাকে টাকাও দিয়েছিলেন, টাকা লাগে ওখানে। আমি নিতে না চাইলে উনি বলেছিলেন, তোমাকে টাকা দিচ্ছি না, আমি বৌমাকে দিচ্ছি। এসব অনেক নাড়াকাড়ি আরও আছে তার ব্যক্তিগতভাবে। তার রোজ ফোন করতেন, ফোন করে জিজ্ঞাসা করতেন। আমাকে না পেলে ডেপুটি হাই কমিশনার আব্দুল সুবহান চৌধুরী, তাকে জিজ্ঞাসা করতেন ও কেমন আছে জিজ্ঞাসা জানো। আমি যখন আমার ওয়াইফকে নিয়ে বিলাতে আসি তাতেও উনি সাহায্য করেছেন এবং আমাকে বলেছেন, তোর বউয়ের তো অসুখ হয়নি, আমার কপালটা পুড়েছে। আমি কি কথা কেন বলছেন? বলছে তুই চলে যাবি লন্ডনে, কবে ফিরবি? আমার আত্মজীবনীটা লেখা শেষ হবে না। যা হোক, তার মেয়ে তার আত্মজীবনী বের করেছেন এবং বইটার নামও অসমাপ্ত সালেমের নাম বাংলায় রাখবো। সেই জন্য ওর নাম আমি আবার তার সাথে আরবি থাকবে যাতে সে মুসলমান বোঝা যায়। এই জন্য ওর নাম আমার আসলে ওর নাম আহমদ রেজা, অনুপম আহমদ রেজা। আর অনুপম নামটা বাড়ছিলাম সৈয়দ শামসুল হকের একটা উপন্যাস আছে অনুপম দিন, সেটা সব বেরোয়। তা আমি শামসুল হককে বললাম যে তোর নামটা আমার খুব ভালো লেগেছে, আমার বন্ধু সেই শিক্ষা জীবন থেকে তোর এই অনুপম নামটা আমি আমার ছেলের সঙ্গে লাগাবো, এইটাকে লিখেছি। আমার সব ছেলে মেলে নেই বাংলা। অনুপম, তনিমা, ওর নাম হলো চিন্ময়ী, তারপরে বিনীতা, ছোট বেটা। বেশি মানে প্রায় দুজনের কথা। একজন হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ আর একজন হচ্ছেন হাসান হাবিজুর রহমান। আলাউদ্দিনের সঙ্গে আমার পরিচয় আমার স্কুল জীবন থেকে। আমরা রেগুলার চিঠিপত্র যাতে মানে লেখালেখি করতাম এবং কথা সাহিত্যে সমাজতান্ত্রিক বাস্তবতা আনার যে চেষ্টা আজাদ শুরু করেছিল, আমি তার দ্বারা প্রভাবিত হয়েছি। দ্বিতীয়ত হাসান হাবিজুর রহমান বামপন্থী সাহিত্যিক ছিলেন, তার সঙ্গে আমার যেরকম ঝগড়া হতো সেরকম আবার মিত্রতা ছিল। এই জন্য তাকেই বলতাম পরম বন্ধু, চরম শত্রু ছিল। তাকে তো প্রায় মনে পড়ে। তারপরে আমার আরেক বন্ধু জীবিত, ওরা তো মারা গেছেন, জীবিত আছেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। একসঙ্গে কলেজে পড়েছি, নানা কাজকর্ম করেছি, ঢাকা শহরে ঘুরে বেরিয়েছি। আমাকে সাইকেলের পিছনে বসিয়ে ও সারা ঢাকা শহর ঘুরত বোরহানুদ্দিন। খুবই এদের কথা প্রায় মনে করে। লোকে মনে করে যে আমি বহু প্রেম করেছি, সত্য না, একটি মতে প্রেম করেছিলাম, প্রত্যাখ্যাত। এবং সুতরাং সেদিক থেকে এখন ইয়ে নেই। অনেক হয়তো মনে মনে পছন্দ করতো, প্রকাশ করেনি। আর আমিও কোনো সাহস পাইনি, কারণ আমার একটা ধারণা ছিল যে মেয়েরা আমাকে পছন্দ করে না। এর মধ্যে কয়েকজন পছন্দ করতো, তার মধ্যে রাবেয়া খাতুন। আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম, থাকতাম এক বাড়িতে। বা ওর স্বামী ফজলুল হক আমার বন্ধু ছিলেন। এবং রাবেয়া খাতুনের প্রতিভা তখন থেকেই, গানও গাইতেন ভালো। সগাত অফিসে যে প্রতি সপ্তাহে আমাদের একটা মিটিং হতো, সাহিত্যিকদের একটা আড্ডা হতো। ওই আড্ডায় মেয়েদের মধ্যে আসতেন রাবেয়া খাতুন, সেলিনা হোসেন তখনও বিখ্যাত হননি বা আবার চিন্তামনা। রাবেয়া খাতুন আসতেন, আর মহিলা আসতেন জাহানারা লাইজু বোধহয়। এদের মধ্যে রাবেয়া খাতুনই সবচেয়ে জনপ্রিয় ছিলেন এবং তার লেখাও আদৃত ছিল। এখন পর্যন্ত তার সঙ্গে আমার মোটামুটি সক্ষতাটা বজায় আছে। এই লন্ডন জীবনে আমি এক মহিলাকে চিঠি লিখতাম। চিঠি লিখতাম প্রেমপত্র না, নানা রকম একটা পত্র মিতালি হয়েছিল। উনি করেছেন কি, সেই চিঠিগুলাকে একটু এডিট করে একটা বই আকারে বের করে দিয়েছেন। কাজে আমার স্ত্রী এগুলো দেখেননি, দুঃখ পেতেন। আপনার জীবনে কোনো দুঃখবোধ আছে কিনা, যে দুঃখ আপনি এটা হতে চেয়েছেন, এটা করতে চেয়েছেন, করতে পারেননি, হতে পারেননি? আমার তো সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল না, একদম না। কবি এবং গাল্পিক হবো, এটি ছিল আমার। সাধারণত আমি নামও করেছিলাম গল্পে। আমি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, সবই পেয়েছি। তো দুঃখ আমার যে আমি আর দুঃখ করি না, কারণ
আই হ্যাভ নো রিগ্রেট ফর পাস্ট। আমি মনে করি যে আমি সাহিত্যে থাকলে আরও বেশি চরিত্র নির্মাণ করতে পারতাম। আমার উচিত ছিল একটা 21-এর উপরে একটা উপন্যাস লেখা। আজ পর্যন্ত কোনো উপন্যাস বেরোয়নি। স্বাধীনতা যুদ্ধের উপরে উপন্যাস লেখা, স্বপ্ন তো মানুষ বহু কিছু দেখে, টলস্টয়ের মতো ওয়ার অ্যান্ড পিস লেখা, কিছুই হয়নি। এটা একটা দুঃখ। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করব, এটা আমার উনি মারা যাওয়ার পর থেকে, কারণ আমার মনে আছে ওরা আশা করেছিলেন যে আমি তাকে নিয়ে বড় কিছু করব। উনি একটা কবিতা লিখেছিলেন জীবিত অবস্থায়। কবিতাটার প্রথম লাইন ছিল, রবীন্দ্রনাথের কবিতার অনুকরণে লিখেছিলেন যে আমার বাণী নীরবে নিভৃতে কাঁদে, বাংলার ভদ্র সন্তানেরা চুরি করে চুরি করে। এই কবিতাটা বিরাট কবিতা উনি লিখেছিলেন। পরের তেমন উন্নত মানের কবিতা হয়নি, তা তো ওনার কাছ থেকে এটা আশাও করি না। উনি একদিন গণভবনের সম্ভবত উপরতলায় বড় বড় হলটার ভিতরে উনি সবাইকে ডেকেছেন, কবিতা শোনাবেন। তাজউদ্দিন আহমদ গেছেন, বদরুন্নেসা গেছেন, কাদের সিদ্দিকী গেছেন, শেখ ফজলুল হক মনি, মানে ছোট বড় প্রায় 30-40 জন লোক ওখানে। ওই সামরিক বাহিনীর লোকেরাও ছিলেন। উনি কবিতা রেজি পাঠ করলেন, তার বজ্রে গভীর কণ্ঠ বললেন, তো সকলেই বললো যে এই কবিতাটা আমাকে দেন। তাজউদ্দিন বলেন এটা আমাকে দেন, জাতীয় জাদুঘরে রাখবো। কাদের সিদ্দিকী বলে এটা আমাকে দেন, বদরুন্নেসা বললেন আমাকে দেন, হুড়াহুড়ি লেগে গেছে নেওয়ার জন্য। তখন উনি বললেন না, তোমাদের কাউকে দেবো না, এটা আমি গফফারকে দেবো। আমি তো মানে একেবারে আকাশ থেকে বললাম যে আমাকে, আমি মারা যাওয়ার পরে ওরা জাদুঘরেই থাকার, যেখানেই তার কেউ কোনো পাত্তা করবে না, গফফার এটাকে রাখবে এবং এটাকে আমার সম্বন্ধে লেখার কাজে ব্যবহার করবে। এটা আমার দুঃখ যে ওনার এই আশাটা আমি পূর্ণ করতে পারিনি। বারবার চেষ্টা করেছি ওনার একটা বড় জীবনী লেখা, বা ওনার জীবন ভিত্তিক একটা উপন্যাস লেখা, বা ওনাকে একটা ছবি করা। এই ব্যাপারে এগিয়ে গেলে, আমি যেভাবে তাকে দেখেছি সেইভাবে তার পরিবারের লোকেরাও তাকে দেখে না, বা তার সঙ্গে যারা যারা ছিলেন তা তো সবাই প্রায় মারা গেছেন, কে দেখবে। এই ব্যাপারে আমি কোনো উৎসাহ পাই না, বা আর্থিক উৎসাহ তো নয়, মানসিক উৎসাহ পাই না, সেই জন্য আগাতে পারি না। এখন তো বুড়ো হয়ে গেছি, এই ছবি করার জন্য দৌড়াদৌড়ি, কলকাতা আমার বহু জায়গায় যেতে হবে, কলকাতায়, ঢাকায়, ইভেন লাহোরে, এগুলো আমার এই শরীরে আর আমার পক্ষে সম্ভব না। বর্তমান সরকারের সঙ্গেও আমার সম্পর্ক খুব যে ভালো তা না, এটা একটা লাভ অ্যান্ড হেইটের সম্পর্ক। তারা যা চান একেবারে খাঁটি মোসাহেব, এটা আমার পক্ষে হওয়া সম্ভব না, কোনো সুবিধা অনুগ্রহের জন্যই না। আবার এই গভর্নমেন্টকে আমি সমর্থন না করতে পারি না, কারণ এই মুহূর্তে সরকার যদি ক্ষমতায় না থাকে দেশটা আফগানিস্তান হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের শেষ ভরসা, নতুন নেতৃত্ব না আসা পর্যন্ত। এটা সুতরাং এই সরকার আমাকে ভালো জানলো কি খারাপ জানলো তা নিয়েও আমি মাথা ঘামাই না। আমি মনে করি আর কদিন বাঁচবো। আমার বন্ধু সহপাঠী শামসুল হক থেকে শুরু করে সবাই মারা গেছে, আমি যে বেঁচে আছি এটা বোনাস। এই সময়টায় আর সরকারের চামচাগিরি করে বা বিরোধিতা করে না করে নিজের বিবেক যা বলে তাই লিখবো। তোর মারা গেলে মানুষ মনে রাখবে কি রাখবে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ছিল এবং হাসিনার রাজনীতির যে আদর্শ, তার মধ্যে কি আপনি কোনো মিল খুঁজে পান? মিল হচ্ছে সাহসের এবং ওই আদর্শের কথাটা বলার মধ্যে, কিন্তু প্র্যাকটিক্যাল পলিটিক্সে তাদের দুজনের মধ্যে বিরাট পার্থক্য, এবং সেটা স্বাভাবিক। এটা বঙ্গবন্ধুর যুগ না, এটা সমাজতন্ত্রের যুগ না, এটা ধনতন্ত্রের একটা রাক্ষসী অভিযান, মৌলবাদের একটা আগ্রাসন তার যুগ। এই যুগের মধ্যে যে বাধা বিপত্তি, যে ভয় বিপদ, এগুলা বঙ্গবন্ধু ফেস করেননি, এটা হাসিনা করছেন। সেই কারণে তাকে নানাভাবে টিকে থাকার জন্য এবং দেশটাকে অন্ততপক্ষে অসাম্প্রতিক রাখার জন্য নানা কৌশল নিতে হয়, কখনো আপোষের, কখনো সংগ্রামের, সেটা তিনি করছেন। এটার সঙ্গে বঙ্গবন্ধুকে মেলাতে গেলে ঠিক হবে না। বলতে চাই না এই জন্য যে শেখ রেহানাকে আমি কখনো নেপথ্যের রাজনীতি হিসাবে দেখেছি। প্রকাশ্যে এসে জনসভায় বক্তৃতা দেওয়া, শেখ হাসিনা যেটা করছেন সেটা শেখ রেহানা করেন না, কিন্তু তার ছেলে মেয়েরা খুব যোগ্য হয়েছে। তার মেয়ে টিউলিপ সিদ্দিক এখন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, দুদিন পরে মন্ত্রী হতে পারে। তার ছেলে দেশে আছে শেখ হাসিনার সঙ্গে, সে হয়তো ভবিষ্যতে নামতে পারে পলিটিক্সে, জানি না আমি। তবে শেখ হাসিনার পরে শেখ পরিবারের কেউ পলিটিক্সে আসবেন এবং ভালো করবেন,
এটা আমি আশা করি, কিন্তু আমার আশা পূরণ হবে কিনা আমি জানি না। চাওয়া পাওয়ার এখন আর কিছু নাই। আমি বাজারে শুনি আমার নানা রকম দুর্নাম, আমি টাকা খেয়ে লিখি, আমি ইসলাম বিরোধী, আমি সিলেট বিরোধী, তারপরে কি বলে নারী প্রীতি আছে আমার বিরুদ্ধে। এই সবগুলা প্রতিবাদ করি না। তার কারণ হলো আমি মানুষ হিসাবে যে খুব একটা বড় উন্নত চরিত্রের তা নই, কিন্তু যেসবগুলো বলা হয় সেগুলো সত্য না। আমার ভিতরে অনেক পিচ্ছুরি আছে, স্খলন আছে এবং সমালোচনার অনেক বিষয় আছে। সেক্ষেত্রে আদ্রেজিৎ যে ফরাসি মনীষী, তার আদর্শ মানি। উনি বলেছিলেন যে আমি যা তার জন্য নিন্দিত হতে রাজি আছি, কিন্তু যা নই তার জন্য প্রশংসিত হতে রাজি নই। আমার কথাটা অনেকে বলে আপনি বঙ্গবন্ধুর বন্ধু, আপনি মুক্তিযোদ্ধা, আপনি ভাষা সৈনিক। একটাও সত্য না। আমি বঙ্গবন্ধুর অনুসারী ছিলাম, ভাষা সৈনিকও ছিলাম না। ভাষার গান লিখেছি, আন্দোলনে ছিলাম, কিন্তু যারা প্রাণ দিয়েছে, যারা জেল কেটেছে তাদের মধ্যে তো আমি নাই। আমি মাত্র 1 মাসের জন্য জেল কেটেছি। তারপরে তো আমি চরম আরামে কলকাতায় ছিলাম এবং লেখনী শক্তি দ্বারা যদ্দুর বাড়ি সমর্থন করেছি। আমি কখনো রণক্ষেত্রে অসি হাতে বন্দুক হাতে যাইনি।